জাজিরা প্রান্তে খুঁটি বাড়িয়ে সংশোধন করা গেলেও মাওয়া প্রান্তে ভাঙতেই হচ্ছে পদ্মা সেতু রেল প্রকল্পের 2টি পিলার। বাস্তবায়ন হলে দূর হবে নকশা জটিলতা। চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্পনগরে গড়ে উঠছে একের পর এক শিল্প কারখানা। চলতি বছরের মাঝামাঝি উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ এবং জাপানের 2টি স্টিল মিল। এবং 10 বছরের রেকর্ড তুষারপাতে বিপর্যস্ত সুইডেন, ট্রেন চলাচল বন্ধ, রেড অ্যালার্ট জারি। ইউরোপের বিভিন্ন দেশে পরিস্থিতির অবনতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। শেষ পর্যন্ত ভাঙতেই হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের 2টি পিলার। জাজিরা প্রান্তের পিলারে খুঁটি বাড়িয়ে সংশোধন করা গেলেও মাওয়া প্রান্তে পিলার ভাঙার কোনো বিকল্প নেই রেল মন্ত্রণালয়ের হাতে। চলতি সপ্তাহে এমন সংশোধিত নকশাই তারা জমা দিয়েছে সেতু মন্ত্রণালয়ে। এর ফলে দূর হতে যাচ্ছে পদ্মা সেতুর 2 প্রান্তে রেল ভায়াডাক্টের পিলারে নকশা নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটি। সাইফুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। জটিলতা দেখা দেয় গত বছরের জুলাই মাসে। সড়ক থেকে সেতুতে গাড়ি ও ট্রেন ওঠার জন্য যে ভায়াডাক্ট নির্মাণ করা হচ্ছে, সেখানে সেতুর 2 প্রান্তে রেলের 2টি করে 4টি পিলারে মেলে ত্রুটি। আন্তর্জাতিক মান অনুযায়ী রেলের পিলারগুলোর নিচ দিয়ে সেতুতে গাড়ি উঠতে হলে পিলারে যে 15.5 মিটার উচ্চতা ও 5.8 মিটার প্রস্থ থাকা দরকার, তা নেই। বিষয়টি জানার পরই ত্রুটিপূর্ণ এলাকায় রেলের কাজ বন্ধ করে দেয় সেতু মন্ত্রণালয়। এ নিয়ে গত 6 মাসে জল ঘোলা হয়েছে অনেক। একটি সংশোধিত নকশা রেল মন্ত্রণালয় জমা দিলেও সেটি প্রত্যাখ্যান করে সেতু মন্ত্রণালয়। পরে বুয়েটের সহযোগিতায় 31শে ডিসেম্বর জাজিরা প্রান্তের ত্রুটিপূর্ণ 2টি পিলারের প্রতিটিতে বাড়তি 2টি করে খুঁটি যোগ করে আরেকটি নকশা জমা দেয় রেল মন্ত্রণালয়। এবার চলতি সপ্তাহে মাওয়া প্রান্তের জন্য জমা দিয়েছে 3য় নকশা। তবে এই নকশায় সেতু মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী পিলারের উচ্চতা আর প্রস্থ নিশ্চিত করতে ভাঙতে হবে 2টি পিলার। ওনাদের মতামত পাওয়ার পর সিদ্ধান্ত নিয়ে নেবো যে ভাঙতে হবে কিনা। এখন আমরা আমাদের কনসেপচুয়াল ড্রয়িংটা দিয়েছি, ওরা কি মতামত দেয় তারপর ডিজাইন করবো। আমরা ডিটেল ডিজাইনটা এখনো পাইনি। কনসেপচুয়াল ডিজাইনটা দিদি ওকে করে দিয়েছে, সেই অনুযায়ী ডিটেল ডিজাইন করছে, তারপরে বলতে পারবো। মাওয়া অংশে ভায়াডাক্টের 14 ও 15 নম্বর পিলার 2টি ভাঙতে এর মধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। এই 2টি পিলারের নিচ থেকে সরিয়ে নেওয়া হয়েছে মাটি। সংশোধিত নকশায় সেতু মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলেই শুরু হবে ভাঙার কাজ। জুলাই থেকে জানুয়ারি 6 মাস পর আবার কাজ শুরু হচ্ছে এই মাওয়া প্রান্তে রেলের ভায়াডাক্টের। মাওয়া ও জাজিরা 2 প্রান্তেই রেলের ভায়াডাক্টের নকশার সমাধান মেলায় হাঁপ ছেড়ে বেঁচেছেন পদ্মা সেতুর প্রকৌশলীরা। আগামী মাসের মধ্যেই 2 প্রান্তে সংশোধিত নকশায় কাজ শুরু করার ব্যাপারে আশাবাদী রেল কর্তৃপক্ষ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনার স্থবিরতা কাটিয়ে অবশেষে 2.5 লাখ কোটি টাকার বিনিয়োগ লক্ষ্যমাত্রা নিয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে গড়ে উঠছে একের পর এক শিল্প কারখানা। চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেওয়া হচ্ছে কারখানা স্থাপনের নির্ধারিত জায়গাও। চলতি বছরের মাঝামাঝি উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ এবং জাপানের 2টি স্টিল মিল। নূর জামাল আতিকের ক্যামেরায় কমলদের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। শ্রমিকদের শোরগোল, গাড়ি আর যন্ত্রের শব্দের সরগরম। একসময়ের পানিতে ডুবে থাকা চরাঞ্চল এখন দেশের সর্ববৃহৎ শিল্পনগরী মিরেশ্বরাই ইকোনমিক জোন। জাতির জনকের নামকরণে নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শিল্পনগর। করোনার কারণে আটকে যাওয়া কাজ এগিয়ে নিতে শ্রমিকদের চেষ্টার কোনো কমতি নেই। প্রতিদিন কোনো না কোনো প্রতিষ্ঠান ঘটা করে তার কারখানা স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। চরের মাটিতে কাটা হচ্ছে কারখানা স্থাপনের খুশির কেক। আবার কোনো কোনো প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা আসছেন কাজের অগ্রগতি দেখতে। যখন ফরেন ইনভেস্টমেন্ট আসবে, দেখবেন তাদের সঙ্গে সঙ্গে অনেকগুলি লোকাল ইন্ডাস্ট্রি এবং মাল্টিপ্লায়ার ইফেক্ট হিসেবে অনেকগুলো ডেভেলপ হয়ে যাবে। 2 বছরের কম সময় ধরে চলে আসছে দেশের সর্ববৃহৎ এই শিল্পনগরী গড়ে তোলার কাজ। ইতিমধ্যে এখানে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে বিদেশি নানা প্রতিষ্ঠান। আগামী 5 বছরের বিনিয়োগের পরিমাণ 3 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের। 2030 সন নাগাদ যখন এই শিল্পনগর বাস্তবায়নটা শেষ হবে, তখন এখানে মিনিমাম 25 থেকে 30 বিলিয়ন ডলারের বিনিয়োগ হবে এবং এখানে কমপক্ষে 15 লক্ষ মানুষের সরাসরি কর্মসংস্থান হবে।
সবশেষ তথ্য অনুযায়ী বঙ্গবন্ধু শিল্পনগরে চীনের মালিকানাধীন কেমিক্যাল কারখানা, জাপানের স্টিল, ভারতের রং, বাংলাদেশের সুতা তৈরি কারখানা স্থাপনের কাজ চলছে দ্রুত গতিতে। বলতে গেলে অনেকটা গল্পের মতো শোনাবে। এই জায়গায় এক সময় 5 থেকে 10 ফুট পর্যন্ত পানিতে তলিয়ে থাকতো, আর জোয়ার হলে পানির উচ্চতা আরও বেড়ে যেত। কিন্তু সে জলাভূমি এখন 8 থেকে 10 ফুট পর্যন্ত উঁচু করা হয়েছে। আবার এই মাটি আনা হয়েছে বঙ্গোপসাগর থেকে। বঙ্গোপসাগর থেকে আনা নতুন ভূমিতে উঠছে একের পর এক শিল্প কারখানা। বলা হচ্ছে চলতি বছরেই অধিকাংশ শিল্প কারখানা উৎপাদনে যাবে। বঙ্গবন্ধু শিল্পনগর থেকে কমল দে, সময় সংবাদ। গত 10 বছরের মধ্যে রেকর্ড তুষারপাত হয়েছে সুইডেনে। গত কয়েকদিনে বিভিন্ন এলাকায় 50 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়। দেশটিতে দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ রাখার পাশাপাশি জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। শুভ্র তুষারে ছেয়ে গেছে সুইডেনের পথঘাট। গাছপালার ডালে, বাড়ির ছাদে পার্ক করে রাখা গাড়ির উপর জমে আছে বরফ। 10 বছরের রেকর্ড ভাঙা তুষারপাতে স্থবির দেশটির জনজীবন। বিভিন্ন অঞ্চলে 50 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে গত কয়েকদিনে। এতে হাড় কাঁপানো শীতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই বছর যে পরিমাণ তুষারপাত হইতেছে, গত 10 বছরে এই ধরনের তুষারপাত হয় নাই। রাস্তাঘাট প্রায় চলাচল করা খুব কষ্টকর হয়ে দাঁড়াইছে। কোনো মানুষ নাই, টুরিস্ট তো নাই। 2-4 জন লোকাল লোক যা ছিল ওইটাও ঠান্ডার যন্ত্রণা বাইরে আইতেছে না। দুর্যোগ মোকাবেলায় দেশটির বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বছরের এই সময়টা সুইডেনে শীত এবং তুষারপাত সাধারণ ঘটনা হলেও এবারে তীব্র শীত এবং প্রবল তুষারপাত জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, যা গত 10 বছরের রেকর্ড ভঙ্গ করেছে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। তীব্র তুষারপাতে বিপর্যস্ত ইউরোপের বেশ কয়েকটি দেশের জনজীবন। জার্মানির দক্ষিণাঞ্চলে প্রচণ্ড তুষারঝড়ে একটি গাছ উপড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। কনকনে শীতে জবুথবু অবস্থা ফ্রান্স, স্পেন সহ বিভিন্ন দেশের অধিবাসীদেরও। সফেদ তুষারকণা ঝরছে অনবরত। বরফের ভারী আস্তরণে ঢাকা পড়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাজপথ। এর সঙ্গে ঝোড়ো হাওয়া যোগ করেছে বাড়তি ভোগান্তি। হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা স্থানীয় বাসিন্দাদের। বৈরী আবহাওয়ায় দেশটির উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। কয়েকদিন ধরেই তুষারের শুভ্র চাদরে ঢাকা জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর রাস্তা। 1.5 মিটারের বেশি পুরু বরফ জমে থাকায় ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তাগুলো। যান চলাচল স্বাভাবিক করতে বুলডোজার সহ অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে বরফ সরানোর কাজ করছেন কর্মকর্তারা। তাদের সহায়তায় স্বেচ্ছাসেবী সহ এগিয়ে এসেছেন স্থানীয়রাও। 1 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারঝড় ফিলোমেনা আঘাত হানার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও ভোগান্তি কমেনি স্পেনের রাজধানী মাদ্রিদের বাসিন্দাদের। তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করায় এখনো শহরের বেশিরভাগ পথঘাট ছেয়ে আছে বরফে। ঝোড়ো বাতাসে গাছ উপড়ে রাস্তায় পড়ে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। টানা তৃতীয় দিনের মতো তুষারপাত অব্যাহত থাকায় রাশিয়ার রাজধানী মস্কো সহ বিভিন্ন অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। রাস্তাঘাটে বরফ জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এসব রাস্তা থেকে বরফ অপসারণে কাজ করছেন প্রায় 1000 কর্মী। এদিকে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাওয়ায় তুষারপাত অব্যাহত আছে ব্রিটেনেও। তীব্র শীত জেঁকে বসায় লন্ডনের উত্তরাঞ্চলের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে শীতের তীব্রতা। ঠাকুরগাঁওয়ে গত কয়েকদিনে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যাও। সবশেষ পরিস্থিতি জানাতে রংপুরে আছেন রিপোর্টার রতন সরকার এবং ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। আমরা শুরুতেই যাব রতনের কাছে। রতন, এখন বেলা প্রায় 10:30 বাজতে চললেও এখন পর্যন্ত কিন্তু রংপুরের আকাশে সূর্যের উপস্থিতি নাই। ঘন কালো মেঘাচ্ছন্ন আকাশ এবং এখনো পর্যন্ত কিন্তু কুয়াশাপাত হচ্ছে, যেটি গত রাত থেকে এই কুয়াশা ঝরা শুরু হয়েছে এবং আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকালের দিক থেকে কুয়াশার প্রকোপ কিন্তু বেড়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে আজ এই মুহূর্তে রংপুরে তাপমাত্রা রয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে, দিনাজপুরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস যেটি বলছে আসলে যে তাপমাত্রা সেইভাবে নেমে না গেলেও শীতের
তীব্র অনুভূতি হবার কারণটি হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে এবং দমকা বাতাস বইছে। আমরা জানি যে পাশেই খুব কাছাকাছি হিমালয়ে পর্বত অবস্থিত, সেখান থেকে হিমবাহ নেমে আসার কারণে গতকাল থেকে বা তারও কিছুটা আগে থেকে কিন্তু এই অঞ্চলে শীতের তীব্রতা বেড়ে গেছে এবং মানুষ শীতে প্রচণ্ড কষ্ট ভোগ করছে। এই মুহূর্তে কুয়াশা ঝরা এখনো পর্যন্ত কিন্তু বন্ধ হয়নি। আবহাওয়া অফিস এই শীতের কারণ হিসেবে আরও যেটি উল্লেখ করেছে যে আসলে দিনের বেলায় সূর্যের উপস্থিতি আসলে খুব অল্প সময়ের জন্য থাকছে। সূর্যের তাপ বিকিরণ করতে না পারার কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে। তারা জানিয়েছে যে আগামী আরও 2-3 দিন এই পরিস্থিতি চলবে এবং তারপরেই সূর্যের তাপ বিকিরণ ক্ষমতা বৃদ্ধি পাবার কারণে তখন হয়তো শীতের তাপমাত্রা আরও আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং এই পরিস্থিতির উন্নতি হতে পারে। এই অঞ্চলে আসলে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত নানান রোগবালাই ছড়িয়ে পড়েছে। আমরা রংপুর মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালগুলো থেকে যে খোঁজ নিয়েছি তাতে করে কিন্তু বিশেষ করে শিশু এবং বয়স্ক যে লোকজন অসংখ্য রোগী এখানে আসছে এবং রোগীর চাপ সৃষ্টি হয়েছে সরকারি হাসপাতালগুলোতে। এই পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত না উন্নতি হবে ততক্ষণ পর্যন্ত এই অঞ্চলের মানুষের যে দুর্বিষহ পরিস্থিতি সেটি কিন্তু উন্নতি না হবার দিকেই থাকবে। তো এই ছিল রংপুরের খবর। আমরা ঠাকুরগাঁয়ের খবর জানতে চলে যাচ্ছি বকুলের কাছে। বকুল। ধন্যবাদ রতন, আপনি যেমনটি জানাচ্ছিলেন রংপুরের এই শীতের খবর নিয়ে, তেমনি করে আমরা কিন্তু ঠাকুরগাঁয়ে শীতের খবর নিয়ে জানানোর জন্য চেষ্টা করছি। এখন এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে। এই আধুনিক সদর হাসপাতালের পরিস্থিতির চিত্র যদি আমরা একটু তুলে ধরি, যে এই শীতে সবচেয়ে বেশি শিশুরা কিন্তু নানা রোগে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং জেলার 5 উপজেলা সহ বিভিন্ন প্রান্ত থেকে এই সদর হাসপাতালে কিন্তু ছুটে আসছেন অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে। এখানে আমরা যেটা লক্ষ্য করেছি, অভিভাবকরা তারা চিকিৎসা নিতে এসে অক্সিজেন এবং নেবুলাইজার অন্যান্য যে চিকিৎসা সামগ্রী আছে তা কিন্তু ব্যবহার করছেন চিকিৎসকদের মাধ্যমে। চিকিৎসকরা তারা কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং এই শীতের কারণে, তীব্র শীতের কারণে শিশুদের সবচেয়ে বেশি যা সমস্যা হচ্ছে তা হচ্ছে ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে। আমরা যদি পরিসংখ্যান দিয়ে বলি, আজকে সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যে জিনিসটা জানিয়েছেন যে সাধারণত 60 থেকে 80 জন পর্যন্ত শিশুরা শিশু ওয়ার্ডে ভর্তি থাকে, তবে এই শীতের কারণে দ্বিগুণ থেকে 3 গুণ রোগীর চাপ বেড়েছে। বর্তমানে আজকে এখন পর্যন্ত ভর্তি রয়েছে 135 জন শিশু শুধুমাত্র শিশু ওয়ার্ডে। তো এই অবস্থাতে অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। আমরা শিশু ওয়ার্ড ঘুরে দেখেছি, সেখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে একটি বিছানায় কিন্তু 3 থেকে 4 জন অভিভাবক তারা কিন্তু গাদাগাদি করে তাদের শিশুদের নিয়ে ভর্তি আছে। তো এই অবস্থাতে মানে সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু প্রকট হয়ে আসছে। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে শীতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। কবির। জিয়াউর রহমান বকুল এবং রতন সরকার জানাচ্ছিলেন দেশের উত্তরাঞ্চলের শীত এবং শীতের ফলে সৃষ্ট যে পরিস্থিতি সে সম্পর্কে। এদিকে ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 8 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানায় শনিবার রাত 12টার পর থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা বাড়ায় নদীর চ্যানেলের বিকনবাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে রুটের সবগুলো ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ঘাট এলাকায় দেখা দেয় দীর্ঘ যানজট। বেলা বাড়তে শুরু করায় কুয়াশা কমে এলে আবারও ফেরি চলাচল শুরু হয়। এতে স্বস্তি পেয়েছেন যাত্রী ও চালকরা। ন্যাশনাল সার্ভিসের 4000 কর্মীর মধ্যে 1000ই ভুয়া স্বীকারও করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। দুর্নীতি ঢাকতে জেলা উপজেলার 90% সাংবাদিককে ম্যানেজ করার দাবিও তার। যুব উন্নয়ন কর্মকর্তা ইউসুফ ও হাসান আলী বদলি হলেও তাদের হয়ে সাদুল্লাপুর যুব উন্নয়ন অফিসে লাখ লাখ টাকা ঘুষ নেন স্থানীয় 2 যুবক। আতাউল হক সাগরের ক্যামেরায় রিপোর্ট হেদায়েতুল ইসলাম বাবুর।
সাদুল্লাপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের অন্ধকার কক্ষে হচ্ছে টাকা লেনদেন। চাকরি পাওয়ার কয়েক বছর পর ভুয়া কাগজপত্র দাবি করে ন্যাশনাল সার্ভিস কর্মীদের কাছ থেকে মাস তিনেক আগে অফিসারের চেয়ারে বসে টাকা নেয় ইমরান ও জিয়ন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সাদুল্লাপুর থেকে বদলি হওয়া দুই কর্মকর্তা ইউসুফ ও হাসান আলী যাবার সময় এখানকার কর্মচারী না হলেও এই দুই যুবককে টাকা নেয়ার দায়িত্ব দিয়ে যায়। বলা তো 300, মানুষ 200 দেয়, 100 দেয়। ন্যাশনাল সার্ভিস কর্মীদের অভিযোগ, চাকরি পাওয়ার কয়েক বছর পর কাগজপত্রে ত্রুটি বের করে তাদের টাকা দিতে বাধ্য করে ওই দুই যুবক। ওনারা কাগজপাতি জমা নিচ্ছে, খাতা জমা নিচ্ছে, 200 করে টাকা জমা নিচ্ছে। কাগজের কোনো 2 নাম্বারই আছে নাকি? তো এখন ছেলেটা ওই কথা বলতে, ছেলেটা শুনতে হয়তো 2 নাম্বার, সেই জন্য কেমন হয়ে গেল, থমকে গেল। অন্যদিকে সাদুল্লাপুরে দায়িত্ব পালনকালে যুব উন্নয়ন কর্মকর্তা হাসান আলী স্বীকারও করেন 4000 কর্মীর মধ্যে 1000ই ভুয়া। 700-800 বা 1000 না, বেশি হবে, 1600-1700 মতো আছে ভুয়া। এসব অনিয়ম নিয়ে কথা বলতে সাদুল্লাপুর যুব উন্নয়ন অফিসের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানকে অফিসে পাওয়া যায়নি। সময় সংবাদে অনিয়মের খবর প্রচারের পর কর্তৃপক্ষকে পত্র দিয়েছেন ইউএনও, তবে মোবাইল ফোনে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা যুব উন্নয়ন কর্মকর্তার। সিলেকশন প্রক্রিয়াটা তো করছিল উপজেলা কমিটি, ত্রুটি বিচ্যুতি আছে, অফিসিয়ালি পদক্ষেপ তো নেওয়া লাগবে। প্রশিক্ষণ ও 2 বছরের কর্মভাতা সহ ন্যাশনাল সার্ভিসের প্রত্যেক কর্মীর বিপরীতে সরকারি বরাদ্দ 1,52,800 টাকা। 1000 ভুয়া কর্মীর আড়ালে টাকার অঙ্কে তসরুপের পরিমাণ দাঁড়ায় 15,28,00,000 টাকা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নিজ দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসীদেরও স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। বিশ্বের সব দেশেই বৈধতা থাকছে এই কার্ডের। কুয়েত সরকারের যুগোপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। রোববার থেকে কুয়েতের স্থানীয় নাগরিক ও প্রবাসী বাংলাদেশি সহ দেশটিতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দিতে যাচ্ছে সরকার। এই ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে আন্তর্জাতিকভাবে বিশ্বের যে কোনো দেশে বৈধভাবে গাড়ি চালানো যাবে। স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটি সুরক্ষার জন্য অনলাইনে সব ধরনের তথ্য রাখা হবে। এছাড়া জালিয়াতি ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কুয়েত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের জন্য যে স্মার্ট ল্যান্ড বা সব দেশের সবার জন্য যে স্মার্ট লাইসেন্স বানাচ্ছে, এটার জন্য তার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে ড্রাইভিং লাইসেন্স কুয়েত সরকার ইস্যু করতে যাচ্ছে, ওই ড্রাইভিং লাইসেন্স সারা ওয়ার্ল্ডের সব দেশেই গ্রহণযোগ্যতা পাবে। আপনারা আপনাদের লাইসেন্সটা এখন যখন রিনিউ করতে যাবেন মোড়লে, তখন একটা স্মার্ট কার্ড হিসেবে নিয়ে নেবেন। উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে স্মার্ট কার্ডটি তৈরি করা হলেও বাড়ানো হয়নি ফি। সময় সংবাদ, কাতার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাজিরা প্রান্তে খুঁটি বাড়িয়ে সংশোধন করা গেলেও মাওয়া প্রান্তে ভাঙতি হচ্ছে পদ্মা সেতু রেল প্রকল্পের 2টি পিলার। বাস্তবায়ন হলে দূর হবে নকশা জটিলতা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।